শেষ হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনের রাজ্যের দুটো আসনের জন্য ভোট গ্রহণ পর্ব। ছাপ্পা ভোট, রিগিং, বিরোধী পোলিং এজেন্টদের বাধা দান, এইসব সহ প্রহসনের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। শাসক দল বলছে উৎসবের মেজাজে ভোট হয়েছে, মানুষ অবাধে ভোট দান করেছে। নির্বাচন কমিশন বলছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ পর্বে সন্ত্রাসের তেমন কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রথমে পশ্চিম ত্রিপুরা আসন এবং তারপর পূর্ব ত্রিপুরা আসনের কিছু বুথে 100%-র ওপর বেশি ভোট পড়া নিয়ে গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। কিভাবে পড়ল 100%-এর বেশি ভোট? নির্বাচন কমিশন বলছে ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্য ভোট বেড়েছে। অনেকেই 100%-র বেশি ভোট হওয়া নিয়ে আঙুল তুলছে ইলেকশন কমিশনের দিকে। আসল রহস্যটা কোথায়? তাছাড়া ভোট বয়কট, ভোট কেন্দ্রে তালা ঝোলানো এবং ভোট কর্মীদের দক্ষতার প্রশ্নে অভিযোগের আঙুল কি ইলেকশন কমিশনের দিকে? কেমন হলো ভোট গ্রহণ প্রক্রিয়া? কিভাবে পড়ল 100%-এর বেশি ভোট? সেসব বিস্তারিত জানতেই আজ আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। অরিন্দমবাবু, এই যে ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা ইডিসি, এই ব্যাপারটা কি এবং কিভাবে এর কারণে ওই যে বলা হচ্ছে যে 100%-র বেশি ভোট পড়েছে একটা কেন্দ্রে বা একটা বুথে, কিভাবে 100%-র বেশি ভোট পড়ে? ইলেকশন ডিউটি সার্টিফিকেট, এটা সাবজেক্ট টু কারেকশন ইফ আই এম নট রং, এটা ইন্ট্রোডিউসড হয়েছে 2019-এর পর থেকে। তার আগে আমরা জানতাম পোস্টাল ব্যালট। আচ্ছা, ইলেকশন ডিউটিতে যারা যুক্ত হন তাদের ভোটিং রাইটটা তো কখনোই খর্ব করা যায় না। তো এর জন্য ইলেকশন কমিশন একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট। অর্থাৎ এই ইলেকশন ডিউটি সার্টিফিকেটটা কাদের দেওয়া হয়? নট অনলি দ্য পোলিং পার্সোনালস, ইনক্লুডিং দ্য পোলিং পার্সোনালস, দেয়ার উইল বি এফএসটি মানে ফ্লাইং সার্ভাইলেন্স টিম এর সদস্য যারা, এসএসটি স্ট্যাটিক সার্ভাইলেন্স টিমের সদস্য যারা, এবং ভিডিও স্ট্যাটিক সার্ভাইলেন্স টিম ভিএসটি, এদেরকে এই সবাইকে ইনক্লুড করেই যেটা হয়, এদের সবাইকে দেওয়া হয় ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট। যে উনি যেখানে কাজ করছেন, ডিউটি করছেন, ওই ডিউটি এলাকার মোস্ট ক্লোজ যে বুথটা থাকে সেই বুথটাতে হি ক্যান কাস্ট হিজ ভোট। আচ্ছা, পোস্টাল ব্যালটে কি হতো? পোস্টাল ব্যালটে যেই মুহূর্তে আমি কনস্টিটিউয়েন্সির বাইরে চলে যাব ইলেকশন ডিউটির জন্য, আই উইল টেন্ডার মাই পোস্টাল ব্যালট ইন এ পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি হুইচ ইজ ইয়ারমার্কড ফর পোস্টাল ব্যালটস। আচ্ছা, ছাপ দিয়ে চলে যাব। ইডিসিতে ওই পোলিং বুথে গিয়ে আমি এই ইলেকট্রনিক ভোটিং মেশিনে আমার ভোটটা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ইডিসির বেসিক যে জায়গা। বেসিকটা তাহলে একটু যদি ডিফারেন্সটা বুঝে নিই আগে আমরা। পোস্টাল ব্যালট আর ইডিসির পার্থক্যটা কোন জায়গায়? পোস্টাল ব্যালট যখন আমি নির্দিষ্ট কোনো জায়গায়, আমার ধরুন বাড়ি কারুর আগরতলায়, ওনার ভোট কেন্দ্র পড়ল বিলোনিয়ায়, না, ইলেকশন ডিউটি সার্টিফিকেটের ক্ষেত্রে যেটা গাইডলাইন সেটা হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইস্যু করা হবে তাদেরকেই, বা তারাই ইলেকশন ডিউটি সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবে ফর দ্য পারপাস অফ কাস্টিং দেয়ার ভোট। Those who will be doing their election duty within the constituency where his name has been enrolled in the electoral rolls. আচ্ছা, অর্থাৎ আমার নাম যদি 7 রামনগর বিধানসভা কেন্দ্রে হয়ে থাকে, যে কোনো একটা বুথে যদি আমার নাম এনরোল্ড হয়ে থাকে, আর আমি যদি 7 রামনগরের ভেতরেই কোথাও মানে ইলেকশন ডিউটির সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমি ওই 7 রামনগর কনস্টিটিউয়েন্সি যে বুথের সঙ্গে আমি যুক্ত থাকি, যেখানে আমি যুক্ত থাকি, সেখানে আমি ইডিসি বা ইলেকশন ডিউটি। হ্যাঁ, সেটাই বলছিলাম। পশ্চিম ত্রিপুরা যেরকম আগরতলা বিলোনিয়া তো পশ্চিম ত্রিপুরার মধ্যে পড়ছে, বিলোনিয়া তো পড়ছে লোকসভা পশ্চিম ত্রিপুরাতে। তো কারো বাড়ি আগরতলায়, এখন ওনার হয়তো ভোট কাজটা পড়েছে, ভোটের কাজ পড়েছে বিলোনিয়াতে। এখন পোস্টাল ব্যালট হলে কি হতো, ইডিসিতে কি হচ্ছে? পোস্টাল ব্যালটে উনি কিভাবে ভোট দিতেন? পোস্টাল ব্যালটে উনি যেই মুহূর্তে ওনার
প্রথম তো ডেকে নেওয়া হয় কারা কারা পোলিং মানে স্টাফ থাকবে পোলিং এর জন্য, তাদেরকে ডেকে নিয়ে ওদের সিনক্রোনাইজ করানো বা ওই ট্রেনিং এগুলো হয়ে থাকে। তারপরে যেটা দেওয়া হয় ওদেরকে ফর্ম দেওয়া হয়, যে সেই ফর্মে ইনিশিয়ালি যেটা দেওয়া হতো 19-এর আগ পর্যন্ত যে পোস্টাল ব্যালট দিয়ে দেওয়া হতো, সেটা ওনারা ডেট দিয়ে দেওয়া হতো, সেদিন ওরা বুথও বলে দেওয়া হতো কোথায় গিয়ে পোস্টাল ব্যালটটা ফেলতে হবে। সেটা ছাপ মেরে, মানে আগে যেটা আমাদের পেপার ব্যালট ছিল সেই সিস্টেমে পেপার ব্যালটের মতন ছাপ মেরে খামের ভেতর ঢুকিয়ে সিল করে বক্সে ফেলে দিতে হবে। সেই বক্স পরবর্তী সময় পোস্ট অফিসের মাধ্যমে কাউন্টিং এর দিন স্ব নির্বাচনী সেগমেন্টে চলে যাবে। আচ্ছা, মানে যেখানে ওনার ভোট, যেই বুথে ওনার ভোট, ওই বুথে যদি ইভিএম এ ভোট গণনার পাশাপাশি ওখানে পোস্টাল ব্যালট গুলো গোনা হচ্ছে, মানে ওই পোস্টাল ব্যালট প্রিসাইডিং অফিসারের কাছে ওখানে লেখা থাকবে এই যে আপনার ইলেকট্রাল যেটা লিস্ট, যেটা ভোটার লিস্টটা প্রিসাইডিং অফিসারের কাছে থাকে বুথে, স্ব বুথে, সেখানে পরিষ্কার ওই নামটা কাটা থাকে বা লেখা থাকে ওখানে পিডি মানে পোস্টাল ব্যালট। আচ্ছা, এটা পোস্টাল ব্যালট। কাউন্টিং এর দিন এই কনস্টিটিউয়েন্সির এই বুথে যখন কাউন্টিং হবে তখন ওই পোস্টাল ব্যালট বা একসঙ্গে সবকটা মিলিয়ে ধরুন সাতরামনগর বা আটবরদোয়ালি কনস্টিটিউয়েন্সির পোস্টাল ব্যালট করা হচ্ছে, তখন ওই পোস্ট অফিসের মাধ্যমে এগুলো সব আসছে, তো ওই পোস্টাল ব্যালট তখন ওপেন করা হচ্ছে এবং গোনা হচ্ছে। আর ইডিসির ক্ষেত্রে ভোটের দিন আমি যদি সাতরামনগর এলাকায় ডিউটিতে থাকি, আমি সাতরামনগর এলাকায় ভোট দেবো, বা আমি যদি ইয়েতে থাকি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভেতরে থাকি, সেম কনস্টিটিউয়েন্সি থাকি, তাহলে আমি ওই দিন আমার হয়তো এখানে আগরতলায় কোনো একটি বুথে আমার নিজস্ব ভোট, কিন্তু আমি এই মুহূর্তে আছি বিলোনিয়াতে ভোটে কাজ করছি, বিলোনিয়াতে আমি যে বুথে কাজ করছি সেই বুথেই আমি ভোট দিতে পারবো ইডিসি এর মাধ্যমে। নিয়ারেস্ট পোলিং স্টেশন আর কি। আচ্ছা, নিয়ারেস্ট পোলিং, আমি মানে যে কোনো পোলিং স্টেশন থেকে দিতে পারছি ভোট। কারণ ফ্লাইং এফএসটি যারা ফ্লাইং স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম, সে তো আর কোনো বুথে দাঁড়িয়ে নেই। আচ্ছা, ফ্লাইং সার্ভেইলেন্স টিম হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, বা স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম। আমরা আগরতলা ঢুকছি, আমি ওই বরজলা হয়ে আগরতলায় ঢুকছি, রামনগর ফাঁড়ির পাশে দাঁড়িয়ে আছে ক্যামেরা, খাতা কলম নিয়ে, দে আর অল স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম। ওকে, তো স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম ওখানে কিন্তু ডিউটি ভোটের দিনও কাজ করছে কাছাকাছি। হি উইল সার্চ ফর দ্য নিয়ারেস্ট পোলিং স্টেশন, যেখানে গিয়ে ওই ইডিসিটা প্রয়োগ করবে, মানে ভোটটা দিয়ে কাজ করবে। ইডিসি সার্টিফিকেটটা প্রিসাইডিং অফিসারকে দেখাবে, প্রিসাইডিং অফিসার পুরোটা দেখবে, পড়বে, সাইন সিগনেচার ঠিকঠাক আছে কিনা, কারণ এটা ইস্যু করছে এয়ার ওরা। আচ্ছা, তো সেই অনুযায়ী ওরা ভোটটা দিতে পারছে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। স্যার, এখানে এই যতটুকু আমরা এখন অব্দি বুঝলাম, এটা হচ্ছে পোস্টাল ব্যালট এবং ইডিসির পার্থক্যটা। এটার মধ্যে আপনি কিছু অ্যাড করবেন? আর মানে ইডিসির এবারে যে ইডিসির প্রয়োগটা নিয়ে কি কোনো জায়গায় কোন রকমের মানে অনেকে মনে হচ্ছে একটা রহস্য রয়েছে, ইডিসিটা ঠিকঠাক ভাবে জেনারেলি একটা আমাদের মধ্যে একটা কনসেপশন আছে যে ভোটস ক্যানট বি মোর দেন 100%, এরকম একটা হয়, ঠিক আছে, একটা কনসেপশন একটা আমাদের মধ্যে হয়তো আছে, ঠিক আছে। কিন্তু ইডিসি উনি যেটা বলছেন সঠিকই বলেছেন, যে আসলে উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি হলে আপনাকে ইডিসি হবে, আর যদি আউটসাইড দ্য কনস্টিটিউয়েন্সি হয় তাহলে আপনাকে সেটা পোস্টাল ব্যালট হবে, ঠিক আছে। ত্রিপুরা রাজ্যে মানে কি, আমি যদি এবার যদি ওয়েস্টের যদি ভোটার হই, আমার যদি ডিউটি ইস্ট কনস্টিটিউয়েন্সিতে হতো, ইস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সিতে হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু পোস্টাল ব্যালট হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে। এখানে যেহেতু জেনারেলি ইডিসির ব্যাপারটা হয় কি, যেহেতু পার্লামেন্টারি নির্বাচনের এরিয়াটা বড় হয়ে যায়, ঠিক আছে, তাই অনেক ক্ষেত্রে অনেক পোলিং স্টেশনে আপনার নাম্বার অফ ইডিসি এটা অনেক জায়গায় এটা বেশি হয়ে যেতে পারে। কারণ কি, এখানে যারা ভোট দেবে, কারণ কি যাদেরকে ভোট দেওয়া হচ্ছে, হয়তো যারা পার্সোনাল আছে, বা কোথাও কোথাও দেখা যায় যে কিছু কিছু আমাদের যারা উনি বলছিলেন না যে প্রচুর লোক থাকে, যেমন সিকিউরিটি পার্সোনাল থাকে, ওদেরকে এক জায়গায় হয়তো রাখা হয়, ঠিক আছে, ওনারা হয়তো যারা সবাই আছেন হয়তো কাছাকাছি পোলিং স্টেশনে গিয়ে ভোটটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসলে প্রিসাইডিং অফিসার যে ডায়েরি বা ইডিসির যে রেকর্ড যেটা আছে, আপনার রিপোর্টটা যদি লেখা হয় তাহলে দেখবেন তার মধ্যে কলম কিন্তু পরিষ্কারই আছে, ঠিক আছে, যে টোটাল নাম্বারস অফ আপনার কজন ইলেক্টর ভোটার ছিল, ঠিক আছে, কয়জন আপনার ভোটার ছিল, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ইলেক্টরস, কয়জন ভোট দিয়েছে আপনার ইন পারসন, কয়জন অন ইডিসিতে ভোট দিয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে কি, আপনার যদি টোটাল নাম্বার অফ ব্যালট পেপার যদি আপনার ধরেন 1100 ছিল, ভোটার 1100 ছিল, অ্যাকচুয়ালি আপনার ভোট দিয়েছে 1050, আর ইডিসি দিয়েছে আপনার 75 জন। আচ্ছা, তাহলে আপনার এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পারসনস ভোটেড ইন দিস স্টেশন মেবি 1125। ওকে,
ঠিক আছে More than the নাম্বার Suppose আপনি সবচেয়ে মজার ব্যাপার হলো কি নাম্বার অফ টোটাল ইলেক্টরস যেটা ছিল ওই যে যারা নাকি আপনার ইডিসিতে ভোট দেবে ওদের নামটাও কিন্তু ইলেকট্রাল রোলে লিখে নেবে। আচ্ছা, ঠিক আছে, Okay. একটা মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে ওনারা ডাক করছেন। তো ইলেকট্রাল রোলে জেনারেলি আমাদের কাছে ইলেকট্রাল রোলের মধ্যে হয়তো কিছু ভোটারের নাম থাকে, কিন্তু অ্যাকচুয়ালি কতজন এসে ভোটটা দেবে এই স্টেশনে ইট ক্যানট বি এস্টিমেটেড বাই দ্য প্রিসাইডিং অফিসার ইন অ্যাডভান্স। ওকে, আগে থেকে করা যাচ্ছে না। করা যাচ্ছে না, ঠিক ঠিক, আছে। ঠিক। এখন যারা কনভিনিয়েন্স দেখে যদি পোলিং স্টেশনে আসে ভোট দিতে, হ্যাঁ। হি উইল কিপ দি উনার কাছ থেকে ইডিসি সার্টিফিকেটটা নিয়ে নেবে যেটা ওনাকে ইস্যু করা হয়েছিল, ওকে। এবং হি উইল রেকর্ড ইট। হুম। তার ফলে কেউ দেখা যায় টোটাল নাম্বার অফ ভোটার, ধরেন আপনার ছিল 1100, ভোট দিয়েছে আপনার ইভিএম এর ওইখান থেকে 1050। আচ্ছা, যদি সিকিউরিটি পার্সোনাল বা অন্যান্য যারা নাকি সহায়ক ছিল, সহায়তা করেছিল ভোটের কেন্দ্রে, ওদেরকে যারা এসে ভোট দিয়েছে এই সেন্টারে, Okay. ওদের সংখ্যা যদি 75 হয়ে যায়, লার্জ নাম্বার হয়ে যায়, তাহলে দেখা যাবে কি টোটাল হয়ে যাচ্ছে 1050 আর 75 মিলে হয়ে যাচ্ছে 1125। ভোটার ছিল 1000 বা 1100, 25 জন বেশি হয়ে গেছে। যখন নাকি পার্সেন্টেজ করছে তখন দেখা যাচ্ছে 100%-এর বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দিস ফিনোমেনা উইল নট বি সিন ইন অল দি পোলিং স্টেশনস অফ আন্ডার কনস্টিটুয়েন্সি। একটা কনস্টিটুয়েন্সির আন্ডারে এরকম সিন খুব বেশি দেখা যাবে না, কয়েকটা হয়তো হতে পারে, হতে পারে 2-3টে ম্যাক্সিমাম হতে পারে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ ইলেক্টরালস আমরা যদি দেখি তা, এবং ওই যে টোটাল ইলেক্টর ছিল তার থেকে জেনারেলি এই নিচেই ভোট কাস্ট হয়। ঠিক আছে, ইডিসিটা এসে যোগ হয়ে এটা হয়তো লোকসভা নির্বাচনে হয়তো এবার কয়েকটা স্টেশনে হয়তো দেখছিলাম tripurainfo.com একটা বিবৃতিও দিয়েছিল, রিপোর্টটাও করেছিল যে আপনি যদি এটা দেখেন তাহলে প্রিসাইডিং বা ইলেকশন দপ্তর থেকে একটা ক্লারিফিকেশন দিয়েছে বেসড অন দিস ইলেকশন ইডিসির যে গাইডলাইন আছে উইদিন দ্য গাইডলাইনই কিন্তু রিপোর্টটা সাবমিট করা হয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি ওই গাইডলাইন্সটা পরিষ্কারই ভাবে বলা আছে যে কি করতে হবে। আমি যেটা বললাম আর কি, এখন এটা প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে প্রিসাইডিং অফিসার্স লিখবেন এবং এটা ইডিসি এভাবেই রেগুলেশন হয়। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় বেসিক্যালি এখন দেখুন, এটা তো অ্যাজ পার রেকর্ডস ইলেকশন কমিশনের কাছে যারা বিরোধী দলের আছে বা যারা সরকার পক্ষে, ওনাদের বক্তব্য ওনারা রাখবেনই। এভরিবডি হ্যাজ এ রাইট টু এক্সপ্রেস অর ভেন্টিলেট হিজ ওন পজিশন। ওকে, ঠিক আছে, ইফ দে আর নট, এখন ইলেকশন কমিশন উইল আপনার ইলেকশন কমিশনের যে ইডিসি সংক্রান্ত গাইডলাইন আছে সেই গাইডলাইন মানা হচ্ছে কিনা, ইফ দ্যাট গাইডলাইন ইজ ফলোড এভরিথিং ইজ ক্লিয়ার, নাথিং ক্যান হ্যাপেন আউটসাইড দি রুলস। কিন্তু এখন সঞ্জয় স্যার যেটা বললেন যে সবগুলো বুথে তো এটা হবেই না, গুটি কয়েকটা বুথে হতে পারে। অরিন্দমবাবু, এই যে আমরা এবার যেটা বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনে যেটা দেখলাম যে গুটি কয়েক, এবং এই কমপ্লেনটা এসে গুটি কয়েক আসন থেকে এরকম হয়েছে যে 100%-এর উপর বেশি ভোট পড়েছে, এবং বিরোধীরা বারবার এটাকেই হাইলাইট করছেন এবং এখন এটাই বলছেন যে ভোট বেশি পড়েছে। সো এটা কি ফ্যাক্ট যে যতগুলো ভোটার আছে এই ততগুলো ভোটারের সঙ্গে ইডিসি যোগ করলে বেশি হচ্ছে এবং সেটা গুটি কয়েক ভোট কেন্দ্রই হয়েছে না, এর পেছনে অন্য কোনো এটাকে ইডিসিটাকে ওই যে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকার ঘটনা হচ্ছে কিছু? আমি বলছি একটা এক্সাম্পল, ইলেকশন কমিশন একটা ক্লারিফিকেশন দিয়েছে রিগার্ডিং স্পেসিফিক 2-3টে বুথ নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে 10 মজলিশপুরের 44 নম্বর বুথ। 10 মজলিশপুরের 44 নম্বর বুথে অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন অফিস ডিপার্টমেন্ট আফটার দ্য পোলিং অফ ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি, বলছে টোটাল অ্যাসাইন্ড ভোটস ইন 10 of 44, মানে 10 নম্বর মজলিশপুরের 44 নম্বর বুথের টোটাল অ্যাসাইন্ড ভোটার্স হচ্ছে 545 জন। টোটাল ভোটস এগেইনস্ট অ্যাসাইন্ড ভোটার্স, অর্থাৎ কাস্টিং ভোট হয়েছে, কত ভোট কাস্টেড হয়েছে হচ্ছে 498, 498, মানে কজন কম পড়লো? 45 আর 2 47টা ভোট কম। একদম ইনিশিয়াল স্টেজে দিস সিমস সামথিং অ্যাবসার্ড, ডাউটফুল। 47টা ভোট মাত্র কম। আচ্ছা, নাকি আরো কম পড়ার কথা? ন্যাচারালি এত ক্লোজ, মানে 545-এর 545 জন ভোটার ভোট দিয়ে চলে গেছে, ধরে নিতে হবে 45টা কম, মানে ইটস ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট নাম্বার। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে টোটাল কাস্টিং পার্সেন্টেজ ফর
1044 মানে 44 নম্বর বুথে কাস্টিং পার্সেন্টেজ কত? 91.37। আচ্ছা, 91.37। আমি কেন বললাম যেটা, তাহলে পার্সেন্টেজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? 91% একটা বুথে। এবার বলছে যে ভোট অফ অ্যাসেম্বলি সেগমেন্টস কাস্টেড ইন 44, ওই যে আচ্ছা, ইডিসি ভোটস অফ অ্যাসেম্বলি সেগমেন্ট, ওই 10 মজলিশপুর কনস্টিটিউয়েন্সির 44 নম্বর বুথে, 44 নম্বর বুথে ওই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে ভোটার রয়েছে তাদের মধ্যে কতজন 44 নম্বর বুথে ভোট দিয়েছে, মানে ইডিসি। আচ্ছা, এটা কত শতাংশ? বলছে 12.48%। আচ্ছা, দুটো মিলিয়ে দাঁড়ায় কত? 91.37 প্লাস 12.48, 100% পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এইটার ব্যাখ্যাটা কি দিয়েছে? The high polling percentage reported is because of the proximity of this polling station to the ARO headquarter. আচ্ছা, ARO headquarter এর ক্লোজেস্ট বা প্রক্সিমেস্ট মানে পুলিং স্টেশন ওটা হওয়ার কারণে এআর অফিস থেকে বেরিয়ে সবাই গিয়ে ইডিসি ওখানে প্রয়োগ করেছে 10 মজলিশপুরের যারা ভোটার রয়েছে। ওকে, 44 নম্বর বুথে মানলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি 10 মজলিশপুরের এই অবস্থা হয়, তাহলে আগরতলা উমাকান্ত স্কুলে যে এআরওর অফিসগুলো থাকে কটা কনস্টিটিউয়েন্সি থাকে? 4 বরজলা, 7 রামনগর, 6 আগরতলা, 8 বনমালীপুর, 9 বনমালীপুর, তোমার 13 প্রতাপগড়, 8 বর্ধমানপুরি, 9 বনমালীপুর, 13 প্রতাপগড়, বাদারঘাট, 14 ওখানে বাজারঘাট। 7টা বা 8টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই যারা এই যে যাদেরকে বলা হচ্ছে যে ওই যে তোমার আগে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, ইডিসির ভোট এখানে বেশি পড়ার কথা, আপনার কথা এক্স্যাক্টলি। কারণ ওখানে তো ওই যে এফএসটি ফ্লাইং সার্ভাইলেন্স টিম, তারপরে তোমার এসএসটি স্ট্যাটিক সার্ভাইলেন্স টিম বা ভিএসটি ভিডিও সার্ভাইলেন্স টিম, ওদের মানে নিয়ারেস্ট পোলিং স্টেশন তো শিশুবিহার স্কুল। আচ্ছা, শিশুবিহার স্কুলে এবারে লোকসভা নির্বাচনে শিশুবিহার স্কুলে কি মজলিশপুরের রেজাল্ট দেখাচ্ছে যে মোর দেন 100%? না, শিশুবিহারে পড়েনি সেটা। তো মজলিশপুরে ওই একটা কেন্দ্রে মানে বিকজ অফ ইটস প্রক্সিমিটি টু দ্য এআরওস অফিস ওখানে 100%-এর বেশি হয়ে গেছে। অথচ 8টা কনস্টিটিউয়েন্সির যে নিয়ারেস্ট বুথটা রয়েছে সেটা হচ্ছে শিশুবিহার স্কুলে। ওকে, আমরা এই প্রশ্নটা সেম প্রশ্নটা সঞ্জয় স্যারের কাছে রাখবো। সঞ্জয় স্যার, এখানে ইজ ইট পসিবল? ইট ইজ ভেরি মাচ পসিবল। আচ্ছা, উইদিন দ্য মানে রুলস যেটা আছে রুলসের মধ্যে এটা পড়তে পারে। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে? স্যার যে রিপোর্টটা বলেছেন এটা আমার না, কিন্তু এটা ইলেকশন ডিপার্টমেন্ট রিপোর্ট দ্যাট কেম আউট ইন ত্রিপুরা ইনফো.com। ওকে, ঠিক আছে, আমি ওইটা থেকে বলছি। এটা ইলেকশন ডিপার্টমেন্ট, এটা ইনফো.com আই ডু নট হ্যাভ দ্য ইলেকশন ডিপার্টমেন্ট, ত্রিপুরা ইনফো.com এর যে রিপোর্টটা ওনারা করেছেন সেটা হলো টোটাল অ্যাসাইন ভোটস ইন 10/44 545, ইট ইজ রাইট। ওকে, total votes against assigned voters is 498, 91.37. It is possible. In ত্রিপুরা রাজ্যে পার্লামেন্টারি সিটে কোথাও 91% ভোট করাটা অস্বাভাবিক কোনো কিছু না। জেনারেলি 80% যদি আপনি বলছেন ওখানে পড়েছে, আপনি বলছেন ভোট পড়েছে ওখানে, পড়তে পারে। 47 জন শুধু ভোট দেয়নি। নাথিং অ্যাবসার্ড, আই এম নট টেলিং। ওকে, ঠিক আছে, উইদিন দ্য অ্যাকসেপ্টেবল লিমিট। ঠিক আছে, আমি বলছি। সেকেন্ড, আপনি লক্ষ্য করে দেখুন যে এটা এখানে এটা বলছে, সেটা হলো যে আর যারা বাকিরা ভোট দিয়েছে তারা হলো 12.48, সেটা হচ্ছে ভোটস অফ আদার অ্যাসেম্বলি সেগমেন্ট। ইট মাস্ট বি মাইন্ডেড, ভোটস অফ আদার অ্যাসেম্বলি সেগমেন্ট, মানে 10 নম্বর বাদ দিয়ে অন্য জায়গায় অ্যাসেম্বলি সেগমেন্টে তারা ভোট দিয়েছে। এখন ওয়েস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সির আন্ডারে 10 ছাড়া তো আপনার আরো 29টা আছে। ইডিসি যাকে যে পেয়েছে তা আপনি বাধ্য করতে পারবেন না বিলুনিয়ার লোকটাকে খয়েরপুর মজলিশপুরে ভোট দেবে না। এখন যদি আরো অফিসে যদি সিকিউরিটি পার্সোনাল যদি রাখার ব্যবস্থা করা হয় বা ভেহিকলস এর যারা আছে ওরা যদি থাকে, কে কোথায় কি মানে এফএসটি এসএসটি বিএসটি যদি থাকে ওইখানে থাকে এবং সিকিউরিটি পার্সোনালও তো আছে তার মধ্যে। ঠিক আছে, ওকে। তো আমার প্রশ্নটা তো ওইটাই ছিল, একটা এআরওর অফিসে যদি 44টা এক্সট্রা ভোট হয় আদার কনস্টিটিউয়েন্সি, তাহলে 8টা এআরওর অফিসের ভোটটা শিশুবিহার স্কুলে কটা ভোট? এখন দেখুন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ব্যাপারটা হলো এখন যাদেরকে ডিসি দেওয়া হয়েছে তারা তো কোথাও না কোথাও ভোটটা করেছে। আপনার যেখানে 104% ভোট হয়ে গিয়েছে, আচ্ছা, এখানে 68টা ভোট পড়েছে বলছে। এখন
ওদের কাছে তো ইডিসি সার্টিফিকেট ছিল, একদম উইদাউট ইডিসি সার্টিফিকেট তো ইদানি এগুলো তো প্যাকেট করে নিয়ে এসেছে না প্রিসাইডিং অফিসার, ঠিক আছে? ইডিসি সার্টিফিকেট ছাড়া কাউকে ভোট দিতে দেওয়া হয়নি, আমরা ধরে নিচ্ছি 44 জন ইডিসি তে ভোট দিয়েছে, 68 জন দিয়েছে ইডিসি, ওকে 68 ওকে দিয়েছে, হ্যাভিং ইডিসি সার্টিফিকেট দিয়েছে। এখন ওনারা যদি ওই সেন্টারটা যদি পছন্দ করে থাকেন, হাউ ক্যান ইউ ডিনাই? না আমরা এখানে প্রিসাইডিং অফিসার ক্যান নট ডিনাই। না এখানে ডিনাই করার কথা হচ্ছে না, মানে এখানে বলা হচ্ছে যদি মজলিশপুর যদি একটা এক্সাম্পল ধরা হয়, মজলিশপুরে যেটা অরিন্দমবাবু বলছেন যে এখানে যদি একটা এআরওর অফিসে এতগুলো ভোট যদি ইডিসিতে পড়ে, তাহলে আমরা সেন্ট্রালি যদি চিন্তা করি উমাকান্ত একাডেমির কথা, সেখানে এখানে অন্যরা কেন দেয়নি এটা তো বলার, সেটা তো মানে সেইটা শুনুন, টোটাল নাম্বার অফ ইডিসি যেটা আছে ওনারা যে ইলেকশন ডিউটি কে কোথায় ভোট দেবে সেটা তো মানে মানে কেউ ডিকটেট করতে পারে না, সে তার কনভিনিয়েন্স অনুযায়ী দেবে। আচ্ছা ঠিক আছে, সে তার কনভিনিয়েন্স অনুযায়ী। আমি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি বলছি, এটা নিয়ে মানে 3-4টে টোটাল জেনারেলি পার্লামেন্টারি নির্বাচনে কোথাও কোথাও এই সিন হতে পারে। আচ্ছা ঠিক আছে, হতে পারে, কিন্তু যদি দেখা যেত যে ওইখানে ধরুন না আপনি 545-এর মধ্যে 545 জনই ভোট দিয়েছে, যেমন কর্ণাটকে এক জায়গায় হয়েছে 133 জন না কতজন ভোটার একটা গ্রামে 133 জনই ভোট দিয়েছে, না 113 জন ভোটার ছিল 113 জনই ভোট দিয়েছে, তার জন্য হয়তো ইলেকশন কমিশন হয়তো লোক পাঠিয়েছে টু এক্সামিন। ঠিক আছে, এখানে তো 91.3%, এখন 68 ইডিসি দিয়েছে, যারা ভোট দিয়েছে they must have given votes, submitting their EDC, ওকে ইডিসি সার্টিফিকেটটা। ঠিক আছে, এখন কেন ওনারা এখানে এসে দিয়েছেন সেটা হয়তো ইলেকশন কমিশনার বা ইলেকশনের সঙ্গে যুক্ত যারা লোক আছে তারা ক্লারিফিকেশন দিয়েছে। এটা না অ্যাকসেপ্ট করা না করা এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব অধিকার আছে। ঠিক আছে, ভিউজ আছে বলতে পারবো, অরিন্দমবাবুর ভিউজ অরিন্দমবাবু বলবেন, আমার ভিউজ এটা আমার ভিউজের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে সঞ্জয় স্যার ঠিকই বলেছেন যে আমি ভোটটা কোথায় দেব while performing my election duty, it will depend upon me. ইলেকশন ডিপার্টমেন্ট কি বলছে, ক্ল্যারিফিকেশনটা কি দিচ্ছে, why 68 EDC votes at 44 number booth of 10 মজলিশপুর, ব্যাখ্যা দিচ্ছে যে it is the nearest polling booth from the ARO office. আমি সেটাই বুঝতে চাইছি, তুমি যেটা বলতে চাইছিলে শাক দিয়ে মাছ ঢাকা, এই শাক দিয়ে মাছ ঢাকার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এদেরই ব্যাখ্যা অনুযায়ী যদি একটা এআরওর অফিসের জন্য 68টা ভোট পড়তে পারে ওই পোলিং বুথে, তাহলে 8টা এআরওর অফিসের জন্য শিশু বিহার স্কুলে কটা ভোট পড়ার কথা? আমার প্রশ্ন হচ্ছে সেটা, টেকিং ইনটু গ্রান্টেড the explanation given by the election of ঠিক আছে, মানে ওখানে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে আমি স্ট্যান্ডার্ডই ধরছি, আমি মেনে নিচ্ছি সবটা, তাহলে এখানে কটা পড়ার কথা? তাহলে এখানে বেশি পড়ার কথা, এখানে কেন বেশি অনেক বেশি পড়ার কথা, সেটা তো আমরা পাচ্ছি না। তাহলে কি আমরা 100% এটা কি ধরে নিতে পারি যে এটা যেহেতু শহর এবং শহরে আপনি শুধু উমাকান্তের উল্টো দিকে শিশু বিহারে আছে বলে এখানে আশেপাশে তো আরো বুথ রয়েছে, এখন তুলসীবতী রয়েছে, উমাকান্ত স্কুলের কাছে সবথেকে কাছে বলছে, কি বলছে যে এই কত নম্বর বুথ, এটা 44 নম্বর বুথটা হচ্ছে এআরওর অফিসের সব থেকে কাছে, কোয়াইট ন্যাচারাল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো প্রশ্ন নেই, কোনো সমস্যা নেই। তো একই রকম ভাবে তো উমাকান্ত স্কুলের সব থেকে কাছের বুথ হচ্ছে, মানে একটা বুথ নয়, এখানে 4-5টা বুথ আছে শিশু বিহার স্কুলে যে বুথগুলো রয়েছে, একটা বা দুটো বুথ রয়েছে, তো ওখানেও তো একই রকম একটা হাইক থাকার কথা। দেন অনলি ইট উড প্রুভ দ্যাট ইট ইজ এ রুল, ইট ইজ কোয়াইট ন্যাচারাল। শুধুমাত্র একটা এআরওর অফিসের জন্য 68টা ভোট ওই কেন্দ্রে পড়তে পারে, আর এখানে শিশু বিহারে দেখা যায় এভরিথিং ইজ নর্মাল, এটা কি করে সম্ভব? এখানে কিন্তু আরো আপনি লক্ষ্য করে দেখবেন আরো 2-3টে আছে, কিন্তু এখানে এটা 44-45, তারপরে খয়েরপুর অ্যাসেম্বলি তো আছে, আপনি দেখবেন খয়েরপুর অ্যাসেম্বলি বলেছে যে ইয়ে করেন 99.15%, সেটা বলছে এটা মিডিয়ার হিয়ারসে এভিডেন্স, মিডিয়ার কাছে কোনো তথ্য নেই, বলে দিয়েছে একটা কিছু। দিস ইজ অলসো লেম এক্সকিউজ, দিস ইজ অলসো লেম, দে শুড হ্যাভ কাম আপ উইথ এ ক্লিয়ার statistics that it is not 99.15%, it is something less. No, what they are saying that media has reported that it is 99.15%. It is actually in hearsay statement. This is not expected from a state election officer. This cannot be taken for acceptation. How can it? তবে একটা কথা হলো, আমি বলছি, আমি যেটা বুঝতে পারি আর কি, সেটা হলো
যেহেতু লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা সেন্টারে ইডিসি যেহেতু প্রচুর লোক এখন ইলেকশনের কাজে জড়িত, ঠিক আছে, কোনো কোনো পোলিং স্টেশনে ইডিসির জন্য ভোট পার্সেন্টেজটা হয়তো একটু বেশি দেখা, মানে 100 থেকে বেশি দেখাচ্ছে, কিন্তু টোটাল ইলেক্টরস এর থেকে বেশি না। টোটাল মানে আমি বলছি কি টোটাল ইলেক্টরস যারা আছে এবং যারা ইন পার্সন ভোট দিয়েছে, আপনি দেখবেন ওইটার রেশিওটা সবসময় নিচেই থাকে। ওই ইডিসিটা এসে যোগ হয়ে এটা বেড়ে যায়। ঠিক, মানে যেখানে হয়তো 1000 ভোটার, সেখানে ভোট দিয়েছেন 1000-এর থেকে কম, সঙ্গে জুড়ে দিয়েছেন ইডিসির আরো কিছু ভোটার পড়েছে, তখন 1000-এর উপর উঠে গেছে সেটা। এটা হচ্ছে ইডিসির গল্প। দর্শক বন্ধুরা, যেটা আমরা জানার চেষ্টা করছিলাম বা আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম, এতদিনে আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন, তারপরেও যদি কোনো ধরনের সংশয় থেকে থাকে ইডিসি কেন, এই যে ইডিসির কারণে 100% বেশি ভোট পড়ার রহস্যটা কি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কোনো বুথ কেন্দ্রে, যে কোনো একটি বুথে সেখানে কতজন ভোটার ভোট দেবে তা লিপিবদ্ধ থাকে। ধরুন একটা বুথে, যেটা প্রথম থেকে আমরা আলোচনা করছিলাম, যে 1100 ভোটার রয়েছেন, সেখানে 1100 থেকে 1050 জন ভোট দিয়েছেন, বাকি 50 জন প্রত্যেকবার যেরকম হয় 50, 60, 100 জন ভোট দেন না, ওনারা হয়তো বাইরে থাকেন বা নানান কারণে ভোট দেন না, সেই ভোটটা কম পড়েছে। কিন্তু সেখানে ভোটের ডিউটিতে যারা আছেন, সে নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বা অন্যান্য যারা ভোট কর্মীরা রয়েছেন, যারা ভোটের কাজে যুক্ত থাকেন, যারা রাস্তায় ভিজিলেন্সের কাজের জন্য আটকানো থাকে, যারা ভিডিওগ্রাফি করেন, যারা ওয়েবকাস্টের সঙ্গে যুক্ত, এই ধরনের যে ভোট কর্মীরা রয়েছে, ওনারা কিন্তু নিজেদের ভোটটা এখন থেকে ইডিসির মাধ্যমে নিজের কেন্দ্রে দিতে পারে। নিজের কেন্দ্রের বাইরে গিয়ে যেখানে উনি কাজ করছেন, সেখানের আশপাশে যে বুথটা আছে সেই বুথে দিতে পারে। এবং তার জন্যে যে কোনো কয়েকটা বুথের এমন হচ্ছে যে 100%-এর বেশি ভোট বেড়ে গেছে। কিন্তু এখানে অরিন্দমবাবুর যেটা প্রশ্ন ছিল, যে যেমনটা একটা এক্সাম্পল ধরা হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, মজলিশপুরের 10, মজলিশপুরের 44 নম্বর বুথে যদি একটা এআরও অফিসের, নির্বাচন কমিশন বলছে যে যেহেতু এআরও অফিসের পাশাপাশি এই বুথটা খুব কাছাকাছি এই বুথটা আছে, তার জন্য এআর অফিসে যারাই নিযুক্ত আছেন, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অন্যান্য ভোট কর্মীরা, সবাই এই বুথকে বেছে নিয়েছেন ভোট দেওয়ার জন্য, তার জন্য এই বুথে 100%-এর ওপর বেশি ভোট পড়েছে। তাহলে সেই নিরিখে আগরতলা শহরের উমাকান্ত একাডেমিতে তো প্রচুর লোক ভোট কর্মী নিয়োগ রয়েছেন, তাহলে শিশুবিয়া সবচেয়ে কাছে কেন বাড়ল না? এটা প্রশ্ন থেকে গেল। আমরা একটু অন্য বিষয়ে চাই। ভোট বয়কট এবার আমরা শুনেছি পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনের দিন সকালবেলা, তার আগে থেকে দু একটা জায়গায় ভোট বয়কট করা যেতে পারে এরকম শোনা যাচ্ছিল, কিন্তু নির্বাচনের দিন সকালবেলা আমরা দেখলাম ভোট বয়কটের খবর। এখন স্যার আপনার কাছে আসি, এই ধরনের ভোট বয়কট যখন করা হয়, এই দায় কে নেবে? ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো, প্রশাসন, কে নেবে? আর ভোট বয়কট গণতন্ত্রের জন্য কতটা বিপজ্জনক? দেখুন, আমাদের মতো গণতান্ত্রিক দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করাটা প্রত্যেকটা মানুষের নৈতিক এবং আমি বলবো যে প্রধান কর্তব্য হওয়া উচিত। ঠিক আছে, একদম। এখন ভোট বয়কটটা কেন হচ্ছে? দুটো তিনটে রকম, দুভাবে হতো। একটা হতে পারে আপনার আকস্মিক যদি কেউ ভোট বয়কটের ডাক দেয়, আর যদি কেউ পূর্ব পরিকল্পিত ভাবে হয়তো ওনাদের দীর্ঘদিনের কিছু সমস্যা হয়তো রয়ে গিয়েছে, সেটা পূরণ হচ্ছে না, তার জন্য হয়তো অগ্রিম একটা বলে দেয় যে আমরা ভোট বয়কট করব। ওকে, এখন জেনারেলি ইলেকশন কমিশনের কাছে যদি, এবার ত্রিপুরা রাজ্যে দেখেছি যেটা জেনারেলি যদি প্রশাসনের কাছে আগাম খবর থাকে যে জনগণ ভোট বয়কট করতে চায় বা করার জন্য মানে আগ্রহ প্রকাশ করেছে, তো প্রশাসন থেকে ওই এলাকায় যে কি কারণে আসলে ওনারা ভোট বয়কট করতে চায় সেটা নিরসন করবার জন্য চেষ্টা করা উচিত, এবং অনেক জায়গায় সেটা হয়। ঠিক আছে, কিন্তু আকস্মিকভাবে যদি হয়ে যায়, ধরেন ভোটের দিন হঠাৎ করে কেউ বললো যে আমরা ভোট দেব না, সেই ক্ষেত্রে হয়তো মানে প্রশাসন যেহেতু ওই দিন নির্বাচনের কাজে যারা যুক্ত, ইলেকশন কমিশনের পক্ষে তখন সেই জায়গায় দ্রুত পৌঁছে যাওয়াটা একটু অনেক সময় একটু কঠিন হয়ে দাঁড়ায় আমার মনে হয়। আচ্ছা, এখন ভোট তো দেখুন ভারতবর্ষে দু তিনটে কারণে ভোট বয়কট হতে পারে। একটা হতে পারে স্পন্টেনিয়াস, জনগণের যদি দীর্ঘদিনের কোনো দাবি থাকে, ওনারা অনেক আবেদন নিবেদন করেছে, ওনারা
আবেদন হচ্ছে না, তখন হয়তো ওনারা বক্তব্যটা পেশ করবার জন্য অনেক জায়গায় হয়তো ভোট বয়কটের কথা বলে, বা এটা কোনো কোনো সময় বা এটা রাজনৈতিক না সেটাও বলা যায় না। আচ্ছা, ঠিক আছে, এখন মানে কোন রাজনৈতিক দলের মদতে হচ্ছে না সেটা বলা যায় না, হচ্ছে না সেটাও বলাটা মানে সমীচীন হবে না, কারণ হতে পারে, ঠিক আছে, ইন্ধন থাকতেই পারে। এখন বেসিক্যালি কি হয়, যারা নাকি ভোটদান না করছে, যদি গ্রাম পঞ্চায়েত লেভেলে হয় তাহলে ভোটের এক রকমের ব্যাপার, যদি আপনার বিধানসভায় হয় তাহলে এক রকমের ব্যাপার, যদি লোকসভা নির্বাচন হয় তাহলে আরেক রকমের ব্যাপার। ইম্প্যাক্টটা লক্ষ্য করতে হবে যে যারা ভোট বয়কট করছে তাদের এই ভোটের ফলে কি হবে। লোকসভা নির্বাচনে কোনো একটা গ্রামে যদি ভোট না দেওয়া হয় তো ওনাদের হয়তো অভিযোগটা ওনারা জানাতে পেরেছেন প্রশাসনের কাছে যে দীর্ঘদিন যাবত আমাদের এই দাবি, এটা আমরা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছি প্রশাসন থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব যারা ওনাদেরকে সঙ্গে দীর্ঘদিন থাকেন, ওনাদের হয়তো উদাসীনতার জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হয় সেটা মিটছে না, ওনারা হয়তো সেটা জানাচ্ছে, ঠিক আছে, ভোটটা বয়কট করছে। কিন্তু আলটিমেটলি পার্লামেন্টারি নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে তার কিন্তু ডাইরেক্ট কোনো এফেক্ট সেরকম ভাবে কিন্তু হয় না। আচ্ছা, কারণ ত্রিপুরা রাজ্যে টোটালি আপনি যদি লক্ষ্য করে দেখেন, ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে প্রায় 14, ইস্ট ত্রিপুরার আন্ডারে প্রায় 13,97,000 ভোটার বা 14 লক্ষ ভোটার। তো সেইখানে যদি আপনার যদি 500 লোক ভোট না দেয়, তা আলটিমেটলি কি হবে, ওনারা হয়তো ওনাদের বক্তব্যটা জানাতে পেরেছেন এজ এ উইপন, এজ এ হাতিয়ার হিসাবে, আমাদের দীর্ঘদিনের প্রতিবাদের ভাষা, এটা প্রতিবাদের ভাষা হিসাবে। কিন্তু তাতে কোনো বড় এফেক্ট হবে না, তাতে সেই কেন্দ্রে এফেক্ট হবে। সে লোকসভা বা বিধানসভা নির্বাচনে হয়তো কিছুটা হলে হতে পারে, কিন্তু গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তো এটা তো বিশাল ইম্প্যাক্ট। সুতরাং আপনাকে দেখতে হবে টাইপ অফ ইলেকশন। ওকে, যেখানে লোকসভা নির্বাচনে কয়েক হাজার বা লক্ষ থাকে মেজরিটি বা ডিফারেন্সটা, তবে দিস শুড নট হ্যাপেন। কারণ প্রশাসন থেকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে হোক, প্রত্যেক দলেরই হোক, সেটা শাসকই হোক বা বিরোধী হোক, যে জনগণের যদি স্বার্থ সম্পর্কিত এবং নিত্যদিনের সমস্যা যদি এরকম কোন সমস্যা, এগুলো সেটা অ্যাড্রেস করা উচিত এবং আগে থেকে দেখা, এগুলি ভোট বয়কটের মতো জায়গায় নিয়ে আসা উচিত না। ওকে, অরবিন্দবাবু, এই যে পানীয় জল এবং রাস্তার দাবিতে ভোটের দিন ভোট বয়কট কিভাবে দেখলেন? দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে প্রথম দিনই যে পাঠটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের দেশে প্রতি 5 বছর অন্তর বিধানসভা এবং লোকসভার ভোট হয়, আর গণতন্ত্রের এই 5 বছর অন্তর ভোটের আগে যেটা বিশ্লেষণ হয়, যারা 5 বছর আগে ভোট পেয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে বা যিনি জনপ্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছেন, ওনার গত 5 বছরের হিসাব নেয় ভোটাররা। আচ্ছা, একটা দিক। উল্টো দিকে যিনি জনপ্রতিনিধি বা যে সরকার, তার দায়িত্ব হচ্ছে গত 5 বছরে আমি বা আমরা জনগণের জন্য কি কি করতে পেরেছি তার হিসেব দেওয়া। এইটাই হচ্ছে একদম এলিমেন্টারি, কি বলবো এটাকে, মানে এলিমেন্টারি ইস্যু which is the principle or the what should I say, the basis of democracy, voting. এখন ত্রিপুরা রাজ্যে আমার জানা মতে মানে অর্গানাইজড বা আন্ডার থ্রেট ভোট বয়কটের অনেকগুলো ফেজ গেছে, কিন্তু স্বতঃপ্রণোদিত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট বয়কটে যাচ্ছে এইটা এই প্রথমবার। দুটো কনস্টিটিউয়েন্সির, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির দুটো বুথে এই ঘটনা ঘটেছে, রাইমাভেলি এবং আরেকটা বোধহয় অম্পিনগর বা না অম্পিনগর এবং রাইমাভেলি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকগুলো বিষয় এই জায়গাটাতে এসে গেছে। এই ভোট বয়কটটা কিন্তু অল অন এ সাডেন অন দ্য ডে অফ ভোটিং হয়নি। আচ্ছা, there was in the air smoke যে ভোট বয়কটে আমরা যাচ্ছি, এবং স্পেসিফিক্যালি কি কারণে ভোট বয়কটে যাচ্ছি সেটা নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা হচ্ছিল। আচ্ছা, এবং যখন এদের কাছে প্রশাসন পৌঁছেছে ভোটের দিন, নির্বাচনের দিন, তখন ওরা কিন্তু পরিষ্কার স্পেসিফিক্যালি বলে দিয়েছে এবং বারংবার আমরা জনপ্রতিনিধি, সরকার, স্থানীয় সরকার সবার নজরে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা দীর্ঘদিন ধরে জল, রাস্তা বা বাসস্থানের
মানে যে সমস্যাগুলো এগুলো ফেস করছে এগুলোকে অ্যাড্রেস করা হোক। নোবডি পেইড হিট টু দেয়ার মানে ডিমান্ডস। আচ্ছা, কেউ শুনেনি তাদের কথা? একদমই না। আচ্ছা, এবং আমি তোমাকে একটা কথা বলতে পারি, এই ভোট বয়কটটাও কিন্তু ইটস এ ওয়ে অফ এক্সপ্রেসিং ইয়োর ভয়েস ইন এ ডেমোক্রেটিক ফর্ম। ভোট বয়কট না, বয়কটের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে চলছে। আচ্ছা, বিদেশি বস্ত্র বা বিদেশি দ্রব্য বয়কট করা। তো কাজে বয়কটটা একটা দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্ট্রং মানে ওয়ে বা উইপন অফ ইন এ ডেমোক্রেটিক প্রসেস। ওকে, প্রতিবাদ করে এটা একটা বিরাট বড় এবং এইটা একটা মানে আজকে সঞ্জয় স্যার যেটা বলার চেষ্টা করছিলেন যে লোকসভায় এই ভোট বয়কট হলে এর যা গুরুত্ব, বিধানসভায় ভোট বয়কট হলে এর যা গুরুত্ব, পঞ্চায়েতে ভোট বয়কট হলে অনেক বেশি গুরুত্ব। দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে কেন ভোট বয়কট হলো, কি কারণে হলো। একটা রাজ্যে, একটা দেশে একটা নির্বাচিত সরকার রয়েছে, একটা রাজ্যে একটা নির্বাচিত সরকার রয়েছে, স্বায়ত্তশাসিত একটা সরকার রয়েছে ওখানে, এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। তারা গত 5 বছর এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করলো না কেন? তাইলে এই গণতন্ত্রের যে তথাকথিত মহোৎসব, এই মহোৎসবটার কি আসলেই কোনো তাৎপর্য থাকে, নাকি এইটাকে ব্যঙ্গ করা হচ্ছে? এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ভোটাররা, এই দুটো বুথের ভোটাররা আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আসলে আমাদের দেশে গণতন্ত্রের অপব্যবহার হচ্ছে। এট দ্য সেম টাইম আরো একটা জিনিস যেটা, যে যখন ইলেকশনের দিনে প্রশাসন জানতে পারলো যে ভোট বয়কট হচ্ছে, ছুটে গেছে। ছুটে গিয়ে কি করেছে ওরা? they were trying to appease the voters. ওকে, বোঝানোর চেষ্টা করেছে। কি বোঝাচ্ছে? প্রতিশ্রুতি দিচ্ছে, আজকে ভোটটা দিয়ে দাও, কালকে দেবো। ক্যান দে ডু দ্যাট? আচ্ছা, ভোটের দিনে তুমি প্রতিশ্রুতি দিতে পারো, তাহলে তুমি মডেল কোড অফ কন্ডাক্ট ব্রেক করছো। তো হোয়াট ইজ দ্য মিনিং? এভরিথিং ইজ এ ফার্স নাও, আই শুড সে। এটাকে পুরোটাই একটা মানে কি বলবো, এটাকে মানে একটা প্রহসনে পরিণত করা হচ্ছে। যে ভোটের দিন আমি শুনছিলাম, তোমার স্টুডিওতে বসে দেখছিলাম এবং আগে বাড়িতে বসে দেখছিলাম, যে ভোটের দিন প্রশাসন ছুটে গেছে, ইলেকশন ডিপার্টমেন্ট ছুটে গেছে। ভোট বয়কট নয়, ওই যে চুনাও কা পর্ব, দেশ কা গর্ব। তো চুনাও কা পর্বের দিন সকালবেলা যখন জানতে পারছো যে আমরা চুনাবে অংশগ্রহণ করছি না, তুমি এসে আমাকে কি বলছো? কি বললে সেদিন চালিয়ে? প্রশাসন কি বললো? ইলেকশন ডিপার্টমেন্ট গিয়ে ওখানে কি বলেছে? ঠিক আছে, দয়া করে ভোটটা দিন, কালকে থেকে আপনার বাড়িতে কাজ শুরু হবে, আপনার রাস্তা মেরামত করা হবে। ওয়াই? Does it not mean a violation of the MCC? Okay. তো এই যদি পরিস্থিতি হয়, এইটাকে এমন যদি হয়ে থাকে স্যার, তাহলে সেটা কি করা যায় কিনা? আমি ওই কথাটা বলিনি। আমি বলার চেষ্টা করি যে ভোট যে কেন বয়কট হবে সেটা তো অত্যন্তই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা না হওয়াই উচিত আমি বলেছি। কিন্তু আপনি সঙ্গে জিজ্ঞেস করছেন তার ইম্প্যাক্ট মানে লোকসভাতে আপনি বলছেন এই ছোট্ট অংশের ওটা বলেছি আর কি, যে কিন্তু তার মানে যে অভিযোগটা কি লোক সংখ্যা কম বলে তার গণতান্ত্রিক অধিকারটা থেকে সে বঞ্চিত হবে, সে কথা আমি বলছি না। ঠিক আছে, কিন্তু হোয়াট ইম্প্যাক্ট হি ক্যান গিভ, তার ইম্প্যাক্টটা হয়তো লং রান না হতে পারে, কিন্তু ওনাদের রিজেন্টমেন্টটা তো। এখন আমাদের পার্শ্ববর্তী একটি রাজ্যে 6টা ডিস্ট্রিক্টে ভোট দেয়নি। তো এখন এভাবে আমাদের রাজ্যে আজকে একটা বুথ, হয়তো আমি ধরে নিলাম যে একটা বুথ বা একটা পাড়া ভোট দিল না, কিন্তু এটা কি আগামী দিনের জন্য কোনো অসীম সংকেত? একটা সংকেত নয়? ভারতবর্ষের গণতান্ত্রিক যে বন্দোবস্ত বা ভোটের রাজনীতি যেটা হচ্ছে, সেটা যে কোন জায়গায় গিয়ে, আমি যার জন্য এই শব্দটা ব্যবহার করলাম, সাবজেক্ট টু কারেকশন অর ইফ এনিবডি ইজ হার্ড, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট এটাই প্রমাণ করছে যে 6টা ডিস্ট্রিক্ট বয়কট করে দিল, একটি ভোটও পড়লো না। আমার রাজ্যে ত্রিপুরায় 2টো বুথে একটি ভোটও পড়লো না। তার মানে এই যে ভোটিং প্রসেসটা, আমি যেটা বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে প্রথম দিন যেটা জেনেছি সেটা হচ্ছে দ্য পিপল হু আর ইলেক্টেড অন দ্য লাস্ট ইলেকশন আর আনসারেবল টু দ্য পিপল হু উইল বি ইলেক্টিং দেম অর দ্য নেক্সট ইলেকশন, ইন দ্য নেক্সট ইলেকশন। এই 22 ভার্সা ইস্যুটা বাদ হয়ে গেছে। আমি প্রতিদিন বলে যাচ্ছি আমি এটা করে দেবো, সেটা করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, কিন্তু আলটিমেটলি আই এম নট গিভিং এনিথিং, বাট আই এম কন্টিনিউইং উইথ দিস প্রসেস অ্যান্ড আই এম আস্কিং অ্যান্ড আই এম ডিমান্ডিং দ্যাট দিস ইজ এ মানে হোয়াট শুড আই সে ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি। এটা কখনো মানা যায়? এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দিস ইজ নট অ্যাকচুয়ালি এ ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, দিস ইজ অনলি এ প্রসেস, রেগুলার মেকানিক্যাল প্রসেস which has no impact on the society. আরেকটা ইস্যু হয়েছে, আমাদের সময় ফুরিয়ে আসছে। আরেকটা ইস্যু যেটা হয়েছে, এটা একটু বিশ্লেষণ প্রয়োজন এর জন্যই, কারণ এই ইস্যুগুলো একটু ব্যতিক্রমী ইস্যু হয়েছে।
প্রিসাইডিং অফিসার বা ভোট কর্মীদের বরখাস্ত করা, তাদের মিসকন্ডাক্ট, এগুলো প্রায় সময় দেখা যায়, প্রায় সময় ভোটে হয়। ভোট কেন্দ্রের 200 মিটারের বাইরে, অভিযোগ ভোট কেন্দ্রের 200 মিটারের বাইরে যেখানে জমায়েত হচ্ছিল, সেই জমায়েতকে বিচ্ছিন্ন করার জন্য ওসি লাঠিচার্জের নির্দেশ দেয়, লাঠিচার্জ করা হয় ছত্রভঙ্গ করার জন্য, এবং তার জন্য ভোটাররা এসে সেই 200 মিটারের বাইরে থেকে ভেতরে ঢুকে এসে ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। ক্যান দে ডু দ্যাট? ক্যান ওসি ডু দ্যাট? ক্যান দ্য ভোটার্স ডু দ্যাট? ভোট কেন্দ্রের 200 মিটারের বাইরে কোনো ঝামেলা হয়েছে, সেই ঝামেলা পুলিশের সঙ্গে হয়েছে বা প্রশাসনের সঙ্গে হয়েছে, তার জন্য ভোটাররা এসে নিরাপত্তা রক্ষী যেখানে রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে এখানে তালা ঝুলিয়ে দিতে পারে কি, তাদেরকে ভেতরে রেখেই, যেমনটা দেখা যাচ্ছিল? কি বলবো আমি বলবো? হ্যাঁ, আপনি বলুন ছোট্ট করে, আমরা সাইব কারণ অনুষ্ঠানের সময় চলে যাচ্ছে। এক নম্বর ব্যাপার হলো, আমি যেটা বুঝি সেটা মনে হয়, ভোটের দিন হয়তো 144 ধারা জারি থাকে, 5 জন বা তার বেশি হয়তো অ্যাসেম্বলি কোনো জায়গায় হওয়াটা উচিত না বা হওয়াটা আইন সিদ্ধ না। এখন যদি অ্যাসেম্বলি করে থাকে, পুলিশ হয়তো তাদেরকে বলেছে, একদম। তো এখন হয়তো পুলিশ কিভাবে বলেছে সেটা আমি তো আর প্রত্যক্ষ আমরা ছিলাম না সেখানে, আমরা ধরে নিলাম যে এখানে একটা কিছু হয়েছে, তার সঙ্গে তারপর লাঠিচার্জ করতে হয়েছে। এখন যে কোনো কারণেই হোক, আসলে যেদিন ভোট হচ্ছিল সেদিন তো আসলে পুলিশের কাছে তো অনেক ক্ষমতাই থাকে। এখন পুলিশ প্রশাসন বুঝবে যারা হাউ দে আর হ্যান্ডলিং, ঠিক আছে, এটা যেহেতু কেওস হয়ে গিয়েছে তো নিশ্চয়ই আইনের আরক্ষা দপ্তরের একটা বিবৃতি থাকবে, এবং যারা নাকি ভোটে তালা, কলাপসিবল গেটে তালা লাগিয়ে দিয়েছে আপনি বলছেন ভোটাররা, তো এখন দুটো ঘটনাই কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া এবং অনভিপ্রেত, আমি বলবো এটা হওয়া উচিত না। আর সেকেন্ড হলো, এই ভোটে যে নিয়ম অনুযায়ী যারা নাকি তালা ঝুলিয়েছে বলছেন, সেটা তালা ঝুলানোর কথা আমার মনে হয় না আইন সিদ্ধ ইলেকট্রন মডেল কোড অফ কন্ডাক্টে এলাও করে, ঠিক আছে। তো এখন ওইখানে কেন কি জন্য হয়ে গেল এরকম ঘটনা, সেটা নিশ্চয়ই তাহলে এই সবকিছু যখন ঘটনা যখন হয়, পুলিশ লাঠিচার্জ করে এবং ভোটাররা এসে সেই ভোট কেন্দ্রে এসে, সেই এলাকার মানুষ, ভোটাররা বলতে সেই এলাকার মানুষ, নিশ্চয়ই ভোটাররাই হবে, তালা ঝুলিয়ে দেয়, তাহলে নিরাপত্তা কি প্রশ্নবোধক চিহ্নের মুখে না? বাবু, এটা আরেকটা গ্ল্যারিং এক্সাম্পল যে এবার 2024-এর আমাদের রাজ্যের নির্বাচনে নির্বাচন দপ্তর এবং নির্বাচন দপ্তরের নিয়ন্ত্রণাধীন আরক্ষা প্রশাসন, আমি বলবো একটা বড় অংশে ব্যর্থ। একটা পোলিং বুথে তালা ঝুলিয়ে দিচ্ছে, 200 মিটারের বাইরে কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমার ইস্যু নয়, আমার ইস্যু হচ্ছে যে বা যারাই হোক এই পোলিং বুথটাতে তালা ঝুলিয়ে দিয়েছে, ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষীরা রয়েছে। ওয়াই ডিড দে অ্যালাউ দিস? হাউ কুড দে বি অ্যালাউ দিস? ইজ দ্য ইলেকশন ডিপার্টমেন্ট নট আনসারেবল টু ইট? হ্যাজ দ্য ইলেকশন ডিপার্টমেন্ট আজকে পর্যন্ত কোনো ব্যাখ্যা দিয়েছে যেটা কেন হয়েছে, বা ব্যর্থতা কার বা দায় কার? কোনো দায়িত্ব নাই কারণ, এভরিবডি ইজ গোয়িং স্কট ফ্রি। এটা আমি আবার বলবো যে এটা কি সত্যি সত্যি গণতন্ত্রের সুস্থ গণতন্ত্র এবং স্বাভাবিক গণতন্ত্রের লক্ষণ? না। প্রিসাইডিং বুথের ভেতরে প্রিসাইডিং অফিসারের সামনে, নিরাপত্তা রক্ষীদের সামনে পোলিং এজেন্টকে মারধর করে বার করে দিচ্ছে। প্রিসাইডিং অফিসার ইজ বিং অ্যাসল্টেড উইদিন দ্য বুথ। নিরাপত্তা রক্ষীরা ওখানে রয়েছে, ইলেকশন কমিশনের অবজারভাররা রয়েছে, কেউ কোনো কথা বলছে না। দের ইজ নাথিং ইন দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, নোওয়্যার, নাথিং। এবং আমি ব্যক্তিগতভাবে 2-1 পোলিং এর সঙ্গে যুক্ত যারা, ওদের সঙ্গে কথা বলছিলাম, কালকেও কথা বলছিলাম একজন মাইক্রো অবজারভারের সঙ্গে, বলছে বাবু আমি যদি রিপোর্টে প্রিসাইডিং অফিসারের সঙ্গে দ্বিমত পোষণ করে কোনো কিছু রিপোর্ট করি, তাহলে আমি একটা খুব রিমোট স্টেশনে পোলিং এর কাজ করে এসেছি, আমাকে ওই স্টেশনের যে হেডকোয়ার্টার, ওখানে আমাকে না হলে 15 দিন যেতে হবে। একবার ইলেকশন ডিপার্টমেন্ট ডেকে পাঠাবে গ্রিলিং এর জন্য, একবার পুলিশ প্রশাসন ডেকে পাঠাবে গ্রিলিং এর জন্য। কেন তুমি প্রিসাইডিং অফিসারের সঙ্গে দ্বিমত পোষণ করলে? কি ঘটনা ঘটেছিল? তুমি কোথায় ছিলে? কি করেছিলে? সবাই এই হ্যারাসমেন্ট গুলোকে অ্যাভয়েড করার জন্য এভরিবডি ইজ সাইলেন্ট। আর ইলেকশন ডিপার্টমেন্ট বলছে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভোট। ইজ ইট শান্তিপূর্ণ ভোট? হ্যাজ দ্য ইলেকশন ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি অ্যাক্টেড অ্যাজ ইট অট টু হ্যাভ অ্যাক্টেড? আমাদের রাজ্যে আমিও মানছি যে দুটো আসনেই, পূর্ব এবং পশ্চিম দুটো আসনেই বাই অ্যান্ড লার্জ পিসফুল ভোট হয়েছে, মার দাঙ্গা কিছু হয়নি। বাট ইফ উই গো
মানে ওয়ান বাই ওয়ান প্রতিটা ইস্যুকে যদি ধরে ধরে এগোই, একটু একটু করে যদি ধরি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বুথের বাইরে কি হয়েছে আমি ছেড়ে দিলাম, যেটা আমার করা নেই। প্রিসাইডিং অফিসারের বুথের ভেতরে যেটা হচ্ছে বা বুথে তালা লাগিয়ে দিচ্ছে, এই এত বড় ঘটনাটা তোমার মিডিয়াও কিন্তু এটাকে বড় করে দেখাচ্ছে না। ওয়াই? তাহলে এইটা কি সত্যিই ডেমোক্রেসি? তো আই হ্যাভ সাম ডাউট। এখানে একটা প্রশ্নবোধক চিহ্নের মুখে নির্বাচন কমিশন। এবং স্যার আপনার কোনো মতামত এই বিষয় নিয়ে? প্রিসাইডিং অফিসার এজ এন বেসিক্যালি রুলস অনুযায়ী, তো আমি বললাম রুলস অনুযায়ী এটা প্রিসাইডিং অফিসারের তো এখতিয়ারে থাকে টোটাল যে পোলিং স্টেশনটা উনার। উনি যদি চান, উনি যদি পুলিশকে বলতেন, এখন ব্যাপার হলো পুলিশকে উনি বলেছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, কি করে তালা লাগালো? তো এখন ধরুন আসলে so many factors might have played in the minds of so many. ঠিক, ওখানে তো পুলিশ বলতে সেখানে তো প্রিসাইডিং অফিসারের বলার অপেক্ষা রাখেন, ওখানে যে নিরাপত্তা বাহিনী রয়েছে, দে হ্যাভ টু অবস্ট্রাক্ট। প্রিসাইডিং অফিসার যদি নিরাপত্তা কর্মীদেরকে বলেন, আসলে প্রিসাইডিং অফিসার তো দেখছেন তালা লাগিয়ে দিচ্ছে, উনি দেখছেন না। হি শুড হ্যাভ স্পোকেন, হি শুড হ্যাভ গিভেন ইনস্ট্রাকশন। মানে ওই জায়গাতে দাঁড়িয়ে মানে এখানে এই দক্ষতা নিয়েও কিন্তু একটা প্রশ্ন, যে যারা প্রিসাইডিং অফিসার ভোট কর্মীরা ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করার মতো এই ধরনের ঘটনার জন্য কতটুকু তাদের তৈরি থাকতে হয়? সবটা আপনাকে ইলেকশন কমিশন বলে দেবে না তো। যারা নাকি ভোট কর্মী যারা গিয়েছে, প্রিসাইডিং অফিসারের যে ডায়েরিটা আছে এটা ভালো করে পড়লে তার মধ্যে প্রিসাইডিং অফিসারের কাছে যথেষ্ট ক্ষমতা আছে যে উনি যদি বলতেন যে অ্যাটলিস্ট তো পুলিশ তো রেসিস্ট করতে পারতো, পুলিশ শুড হ্যাভ রেসিস্টেড। উনি প্রিসাইডিং অফিসার হয়তো যদি উনার রিপোর্টেও না লিখেন, যদি পুলিশ অফিসারদেরকেও না বলেন, নিরাপত্তা কর্মীদেরও না বলেন, সবটাই যদি ইলেকশন কমিশনের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, নিরাপত্তা রাজ্য সরকারের উপর চাপিয়ে যদি তার উপর, আসলে এটা তো একটা সামগ্রিক, এটা ইজ এ টিম ওয়ার্ক। যদি কোনো একটা পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসারের যদি ইনএফিসিয়েন্সির জন্য সবটা স্লার কিন্তু আলটিমেটলি এসে যে নিরাপত্তা জনিত কারণে যেটা আছে এটা দায়িত্ব কিন্তু চলে আসছে এসপিদের উপর, তারপর আবার ইলেকশন কমিশনের উপর, আবার রাজ্য সরকারের উপর ইনডাইরেক্টলি চলে আসে। তো সুতরাং এটা তো আমার মনে হয় যে হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য প্রিসাইডিং অফিসার, ওয়াই হি ডিডন্ট ওয়ার্ক, কারণ তার কাছে তো এমফুল পাওয়ার ছিল উইদিন দ্য এমবিট অফ দ্য প্রিসাইডিং অফিসার্স ডায়েরি যদি আমরা দেখি, বা যে প্রিসাইডিং অফিসারের যে ক্ষমতা আছে, হি কুড হ্যাভ কন্ট্রোলড ইট। রিজেন্টমেন্ট থাকতেই পারে, যারা ভোট দিতে আসছে বাইরের ঘটনা হয়তো চলে আসতে পারে। ঠিক আছে, পুলিশেরও হয়তো কেন পুলিশ মেরেছে সে আমি প্রত্যক্ষদর্শী নয়। ঠিক আছে, পুলিশের কাছে থাকলেও সব জায়গায় যে সবকিছুই করতে হবে সেটা অবস্থা বুঝে ব্যবস্থা তো পুলিশকে করতে হবে না। এবং প্রিসাইডিং অফিসার ডেফিনেটলি একটা রোল আমার মনে হয় হি কুড হ্যাভ বেসিক্যালি মানে রেসিস্টেড। যদি উনি ইচ্ছা করতেন তাহলে এটি রুখতে পারতেন, এবং প্রিসাইডিং অফিসারের কাছে যথেষ্ট পাওয়ার আছে, উনি হি শুড হ্যাভ টোল্ড ইট। ওকে, আমরা প্রিসাইডিং অফিসার ঠিক সেদিন সেখানে কি করেছিলেন সেটা আরো বিস্তারিত আমাদেরও জানতে হবে, আর সেটা জানার চেষ্টা অবশ্যই আমরা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আছে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে 100%-এর ওপর ভোট বেশি কিভাবে পড়লো এবং কিভাবে পড়তে পারে সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা আজ হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তবে এবারে যে দুটো লোকসভা নির্বাচন এবং ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ইতিহাসে যদি আমরা চোখ রাখি, নির্বাচনের ধরন এবং নির্বাচনের সন্ত্রাসের যে ধরনগুলো হয় বা অভিযোগগুলো উঠে আসে, দিন দিন পাল্টাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে অন্যরকম ভোট চাইছে। মানুষ নীরবে ভোট চাইছে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাইছে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে না। কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব কতটা সন্তোষজনকভাবে পালন করেছেন ওনারা, সেটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের মুখে এবার পড়েছে। আগামী দিন কি হয় সেটা অবশ্যই আমরা চোখ রাখবো। তবে 12টি রাজ্যের 95টি কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে 7ই মে। দেশ কোন দিকে যাচ্ছে জানা যাবে জুন মাসের 4 তারিখ। তবে নির্বাচনের সব দিকে নজর রাখছি আমরা, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যাংকে।